জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে? রাজনীতিতে এই বিষয়টি নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চাইছে আগে জাতীয় নির্বাচন, তবে জামাত সহ সরকারপন্থীদের দাবি আগে স্থানীয় সরকার নির্বাচন। বিএনপি মনে করে আগে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাবে। যত দ্রুত নির্বাচন হবে ততই আপনাদের রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে, বাংলাদেশের একটি স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে একটা গভর্নেন্স চালু করা। ইলেক্টেড গভর্নমেন্ট না হলে এটাকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর জামাতের দাবি জনগণ চায় আগে স্থানীয় নির্বাচন। এই জন আকাঙ্ক্ষাকে সম্মান ও সমর্থন জানায় তারা। আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। মাস আমাদের কাছে ফ্যাক্টর নয়। মাস হচ্ছে যে সংস্কারটা পূর্ণ করে ইলেকশন ফেয়ার হবে কিনা সেটার জন্য যে মাস লাগে আমরা তার জন্য প্রস্তুত আছি। গেল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি দেন। একই দিনে একজন নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরে সংসদ নির্বাচন আয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি যেভাবে জনগণকে সেবাটা দিতে পারে সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে প্রপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। স্থানীয় সরকার কতটুকু হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। তার আগে সম্ভব না। আগে জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছেন বিএনপির সমমনারাও। স্থানীয় সরকারের নির্বাচন হবার পক্ষে খুব কোনো যুক্তি নেই, কিন্তু বিপক্ষে যুক্তি আছে। এখন স্থানীয় সরকারের নির্বাচন করেও যদি এই সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে কিছু লোককে নির্বাচন করা এবং তাদের দিয়ে দল করবার চেষ্টা করা হয়, গণতন্ত্রের বিকাশের জন্য খারাপ। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নির্বাচন বিশ্লেষকরা সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতে বিষয়টির সুরাহার তাগিদ দেন। এই ইস্যুতে নতুন বিভক্তি দেশের জন্য ভালো হবে না মনে করেন তারা। দুটো নির্বাচনের প্রয়োজন। এখন সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন ঠিক করুক কোনটা কোন সময় করবে। কোনটা কোন সময় করবে এটা পরিষ্কার হয়ে গেলে তো হয়। তাহলে বিএনপিও বা এটা নিয়ে জিদ ধরবে না, এটা করতে হবে না। তবে জাতীয় নির্বাচন কখন হবে, স্থানীয় নির্বাচন কবে নাগাদ শেষ করতে পারে, এগুলো তো একটা পরিষ্কার কথা হয়ে গেলেই তো হয়। এখন ইলেকশন কমিশন এই ইস্যুতে আগে স্থানীয় হবে না আগে জাতীয় নির্বাচন হবে, এটা নিয়ে আমার মনে হয় বড় সড়ভাবে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বসে আলোচনা করে একটা ঐক্যমত্যে পৌঁছে একটা নির্বাচন হওয়া উচিত। তবে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তারা। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 90-এর দশকের আগে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে উদযাপনের কথা তেমন শোনা যায়নি। এমন একটি দিন যে পশ্চিমা দুনিয়ায় উদযাপন হয় সেই খবরও জানতো খুব কম মানুষ। যার হাত ধরে এদেশে ভালোবাসা দিবসের প্রবর্তন তিনি বর্ষিয়ান শফিক রেহমান। প্রথম যখন প্রেম নিবেদন করে কেউ কাকে, ওরা ইংরেজিতে বলে আই লাভ ইউ। জানতে চাইলে ভালোবাসা দিবস উদযাপন ও প্রচলনের গল্প শোনান বিবিসি নিউজকে। জায়জাদিন পত্রিকার মাধ্যমে 1993-এ পাঠক এবং লেখকদের অনুরোধ করেছিলাম ভালোবাসার উপরে লেখা পাঠাতে। আমি এত চিঠি পেলাম তাদের ভালোবাসার কাহিনী, আমি অবাক হয়ে গেলাম। আসলে বাঙালি কিন্তু অত্যন্ত ভালোবাসার প্রবণ জাতি। ভালোবাসার পুরুষ খ্যাত ঝলমলে শফিক রেহমান জানান, দিবসটি শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার নয়, ভালোবাসা সর্বজনীন। ভালোবাসা উদযাপনে কমে আসবে সহিংসতা, বিশ্বাস শফিক রেহমানের। এই দিন স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকের মধ্যে নিবদ্ধ বা সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে সর্বজনীন ভালোবাসা। সবাই সবাইকে ভালোবাসে। যদিও বর্তমানে আমরা এখন দেখতে পাচ্ছি হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা এগুলোর অনেক ছড়াছড়ি। সুতরাং সবাইকে অনুরোধ করব, ভালোবাসার বাণী আপনারা প্রচার করুন, ভালোবাসা শিখুন, চর্চা করুন এবং পারলে লজ্জার সংকোচ, ভয়ভীতি কাটিয়ে উঠে 3টি শব্দ উচ্চারণ করতে পারেন, আই লাভ ইউ। আর শফিক রেহমানের স্ত্রী জানান, ভালোবাসা থাকায় একসাথে যাপন করতে পেরেছেন জীবনের 67 বসন্ত। একসাথে 68 বছর কাটিয়েছি। এটা সকলের জন্য একটা আশ্চর্যজনক ঘটনা, বিশেষ করে আজকের দিনে যখন এতটুকু অসুবিধা হলে, বুঝতে না পারলে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আমি বলবো
ভালোবাসার সঙ্গে যখন শ্রদ্ধা থাকে তখনই আপনি আরেকজনকে মেনে নেবেন, আরেকজনের দোষ মেনে নেবেন। সৌরভ বাপ্পা, বিবিসি নিউজ, ঢাকা। হাওয়ার সাথে সে হৃদয়ে নাচিয়া যায়, আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। নগর সভ্যতায় বনানী হারিয়ে গেলেও কংক্রিটের নগরীতে কিছু পথ ছেয়ে গেছে ফুলে ফুলে। বসন্তের প্রকৃতি জানান দিচ্ছে নগরে ভালোবাসার ছোঁয়া লেগেছে। আজ বধুয়া রাখি পাতে কোন স্বপনে লোহায়। বিশেষ করে তরুণদের মনে রঙের ছোঁয়া যেন একটু বেশি। বসন্ত ভালোবাসায় তাদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। সবকিছু মিলে আসলে প্রেমের মাসই হচ্ছে বসন্ত। তো একটু বিরহ, একটু ভালো লাগা, একটু নতুন করে প্রেম, নতুন কুড়ি যেরকম বসন্তকালে ফোটে পাতাতে বা গাছে, ঠিক সেরকমই হচ্ছে বসন্ত। একদিন স্পেশালি অনেক বেশি কিছু গিফট দিয়ে দেওয়া, এটার মধ্যে অ্যাকচুয়ালি কিছু নাই। প্রত্যেক দিন লিমিটেড করে যতটুকু নিজের বউকে কিংবা ফ্যামিলির মানুষকে সবাইকে একসাথে নিয়ে থাকা যায়, আই থিঙ্ক এটা হচ্ছে পারফেক্ট। প্রকৃতির সঙ্গে মানুষের মনের অবিচ্ছেদ্য এক সম্পর্ক রয়েছে। বসন্ত এলেই মানুষ গায় ভালোবাসার জয়গান। বসন্তে বিরহও থাকে, তাই তো বিরহ, ভালোবাসা সব মিলিয়ে তরুণ প্রজন্মের কাছে বসন্ত এক অনন্য ঋতু। মানুষ দেখা যায় যে খুব আনন্দ করছে এই সময়টা, তাদের জন্য হয়তো বা বসন্ত খুব রঙিন, কিন্তু আমার নিজের কাছে বসন্ত আসলে তেমন সুখকর স্মৃতি না, পুরানো স্মৃতি মনে পড়ে যায়। যার জীবনে দুঃখ তার এই বসন্ত ঋতুতে তার খারাপ লাগে, কষ্ট হয়, আর যার জীবনে সুখ শান্তি আনন্দ তার বসন্ত ঋতুতে এই আবহাওয়াটা তার কাছে ভালো লাগে। ভ্যালেন্টাইন ডে আমার কাছে তেমন কিছুই লাগে না। জীবনের এতগুলো বসন্ত কেটে গেল, কখনো বসন্ত আসছে? সামনের বসন্ত হয়তো বা আসবে। বসন্ত ভালোবাসার ঋতু, অনুভব আর আবেগেরও। বিশ্ব ভালোবাসার দিনটি মিলেমিশে একাকার হয়েছে ফাগুনের প্রথম দিনে। রেতওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। লাবণ্যহীন জীর্ণ শীর্ণ শীত হটিয়ে বাংলার প্রকৃতিতে এখন বসন্তের দামাল হাওয়া। আগুন ঝরার রূপ নিয়ে ডালে ডালে শাখায় শাখায় ফুটেছে শিমুল। মোলায়েম পাপড়ি মেলা শিমুলের রূপের ছটা চারদিকে। এমন চিত্র সুনামগঞ্জের তাহিরপুরের জাদুকাটা নদী পাড়ের শিমুল বাগানের। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। শিমুল বাগান, আকাশ পানে ফুটে থাকা ফুল, এমন মনোহরণ দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সৌন্দর্য পিপাসুরা। শিমুল বাগানে এসে খুব ভালো লাগছে, খুব অনুভূতি ফিল করছি। I came from England. After walking about, we're extremely pleased with it, where it's set up. অনেক ফুল, অনেক মানুষ গুলোকে দেখতে খুব ভালো লাগতেছে। শিমুল বাগানে ফুল ফুটেছে, এখানে খুব সুন্দর দেখতে, তাই আমরা সকলে এখানে দেখার জন্য আসছি। 100 বিঘা জমির বাগানের কারিগর জয়নাল আবেদিন, তিনি চলে গেছেন পৃথিবী থেকে। তবে সুন্দরের প্রতি তার ভালোবাসা রয়ে গেছে। এই সুন্দরের যাত্রায় এখন হাল ধরেছেন তার ছেলে। বাবার যে চিন্তা চেতনা ছিল আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছি। অগণিত বিভিন্ন জেলা থেকে লোকজন আসতেছে পর্যটন হিসাবে ঘোরাফেরা করার জন্য। পরবর্তীতে আমরা এটা উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের সুযোগ করে দিচ্ছি। বিশাল শিমুল বাগানের সঙ্গে এই পর্যটনে আরও আছে শহীদ সিরাজ লেক, বড়গোপ টিলা, টাঙ্গুয়ার হাওর, মেঘালয় পাহাড় আর সেই পাহাড় বেয়ে নেমে আসা জাদুকাটা নদী। ডিবিসি নিউজ ডেস্ক। অন্যান্য দিনের মতোই গেল 11 ফেব্রুয়ারি নাফ নদীতে মাছ ধরতে যান জেলেরা। টেকনাফের শাহপুরের দ্বীপজেটি ঘাটের কাছে নাফ নদীতে জাল ফেরার কিছুক্ষণের মধ্যে একটি স্পিড বোর্ড এসে মিয়ানমারে প্রবেশের অভিযোগে 4 বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের ধরে নিয়ে যাওয়ায় উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। আরাকান আর্মির কাছ থেকে দ্রুত জেলেদের ফিরিয়ে আনতে সহযোগিতা চান তারা। প্রশাসনেরও জানাই দি প্রশাসন আর কিছু নহো তখন আর কিছু হইতোই না পারি মোবাইল টোবাইল করে দুপুর নিদি আর তো না যোগাযোগ করি না পারি না দুপুর মানুষ হওয়ার কাজে কল জামারে দৌড়ি নিয়ে গই
এদিকে প্রশাসন বলছে জেলেদের সচেতন করতে নিয়মিত মাইকিং করছে তারা। তারপরও কখনো কখনো জেলেরা নাফ নদীর জলসীমার শূন্যরেখা পার করে মিয়ানমার অংশে চলে যায়। আমার ভাই মনে করছে বুড়ে আমার ভাইকে না ধরবো মনে করে আমার ভাই এই নাফ নদীর থেকে ফলে আমরা দাওয়া করে চলে আসলাম। আর আসার পর দেখলাম কি আমার ভাইকে নিয়ে যাচ্ছি। এদিকে বাংলাদেশের জেলেদের ফেরত আনতে বিজিবির মাধ্যমে চেষ্টা চলছে বলে জানায় উপজেলা প্রশাসন। এটা তো আসলে সবসময় আমরা সতর্ক করি, মাইকিং করছি, বাহিনী দিচ্ছি, আসলে তারপরে তারা সাগরের মাঝখানে গিয়ে জিরো লাইন ক্রস করছে, এটা সচেতনতার অভাব। বলছে চেষ্টা করতেছে, মানে অল্প সময় মানে ওরা আশাবাদী যে ফিরে আনতে পারবে। গেল বছর নভেম্বর ও ডিসেম্বরে আরকান আর্মির কাছ থেকে ফেরত আনা হয় 26 জেলেকে। ডিবিসি নিউজ ডেস্ক। ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে বুক পেতে রক্ষা করে সুন্দরবন। আর এই বনের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতি বছর পালন করা হয় সুন্দরবন দিবস। 2001 সালে প্রকৃতি প্রেমীদের নিয়ে গড়ে তোলা হয় সুন্দরবন একাডেমি। আর এই একাডেমি 2002 সাল থেকে সুন্দরবন সুরক্ষায় পালন করে আসছেন সুন্দরবন দিবস। প্লাস্টিক, পলিথিন, কারেন্ট জাল এবং বিষমুক্ত সুন্দরবন আমরা যদি করতে পারি তাহলে সুন্দরবন সুরক্ষার কাজ কিন্তু অনেক এগিয়ে যাবে। সুরক্ষার জন্য আইন থাকলেও কার্যকর প্রয়োগের অভাবে ক্ষতির মুখে পড়ছে সুন্দরবন। আইন আছে কিন্তু আইনের প্রয়োগটা সেভাবে নাই। দুটো কারণ, একটা হচ্ছে করাপশন, 2 নম্বর কারণ হচ্ছে যারা এটা মনিটর করবে তাদের লোকবল এবং লজিস্টিকের অভাব। এই জায়গাটাতে গুরুত্ব দিতে হবে। সুন্দরবনকে সুরক্ষার জন্য বনের পক্ষ থেকে 2টি প্রকল্প চলমান রয়েছে। বর্তমানে সুন্দরবনের 2টি প্রকল্প চলমান রয়েছে। এর মাধ্যমে সুন্দরবনের যে সমস্ত বন বিভাগের অবকাঠামো জরাজীর্ণ রয়েছে এবং বসবাসের অনুপযোগী হয়েছে সেইগুলা উন্নয়নের পাশাপাশি একটি বিজ্ঞানভিত্তিক বন ব্যবস্থাপনা প্রবর্তন করা হবে। মানব সৃষ্ট সমস্যার সমাধানের মধ্য দিয়ে সুন্দরবনের সুরক্ষা মিলবে, টিকে থাকবে বনের পরিবেশ ও প্রতিবেশ, প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কুশলপুর গ্রামে 33 শতক জমির উপর 2011 সালে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। ওই গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী বিরাজ খাজাঞ্চি স্কুলটির প্রতিষ্ঠায় যোগদান করেন। তার প্রয়াত ভাই সুব্রত খাজাঞ্চির নামেই স্কুলটির প্রতিষ্ঠা হয়। শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত 3 শতাধিক শিক্ষার্থীর পাঠদানে রয়েছে 8 জন শিক্ষক শিক্ষিকা। বিদ্যালয়ের প্রতিটি স্থানেই রয়েছে শিশুদের জ্ঞান চর্চার ব্যবস্থা। পাঠদানের অবসরে শিশুদের বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক। এমন স্কুলে লেখাপড়া করতে পেরে খুশি শিক্ষার্থীরাও। অন্য স্কুলে নাই, সেটা আমাদের স্কুলে অবশ্যই আছে। বাগানটা অনেক ভালো লাগে, ফুলের গাছ আছে, গাঁদা ফুলের গাছ আছে, গোলাপ ফুলের গাছ আছে। আমাদের স্কুলের পরিবেশ খুব সুন্দর। আমি যখন বাড়িতে থাকি, বাড়ি থেকে স্কুলের পরিবেশটা আমাকে খুব ভালো লাগে। আর স্কুলকে নিজের বাড়ির মতোই মনে করেন শিক্ষার্থীরা, জানালেন শিক্ষক। পরিবেশটা দেখেই শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে যায়। তারা মনে করে এটা নাই বিদ্যালয় না, এটা একটা বাড়িতে এসে আমরা শিক্ষা গ্রহণ করতেছি। আমার অনেক ভালো লাগে এখানে, মানে বাড়ির মতো। স্কুলের পরিবেশের পাশাপাশি শিশুদের সুন্দর পাঠদান এবং শৃঙ্খলা ও নৈতিক শিক্ষাদানে খুশি অভিভাবকরাও। গ্রাম অঞ্চলে হিসেবে আমাদের বিভাগ এই ডিস্ট্রিক্ট পর্যায়ে এবং বিভাগ পর্যায়ে প্রথম স্থান করাতে আমরা অভিভাবকরা খুবই আনন্দিত। স্কুলটা ভালো, পরিবেশ ভালো, শিক্ষার্থী ভালো, লেখাপড়া ভালো হয়। পরিবেশ ও পাঠদান স্কুলটিকে অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছে, জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয় আসলে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় শিক্ষা পদক 2024-এ রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে এটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শুধু পাঠদান নয়, শিশুর মানসিক বিকাশে বিদ্যালয়ই হোক আপন ভুবন, এমনটাই চান এখানকার স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। শুধু কিশোরগঞ্জের কটিয়াদির কুড়িখায় নয়, উৎসবের আমেজে আশপাশে গ্রামের বাসিন্দারাও। উপলক্ষ ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। মেলা ঘিরে কুড়িখাই গ্রামের 1 থেকে 1.5 কিলোমিটার জুড়ে বসেছে দোকানপাট। কাঠের আসবাবপত্র, দৈনন্দিন পণ্য সামগ্রী থেকে শুরু করে মুড়ি, মিষ্টি, খই, খেলনা সহ নানা জিনিসের পসরা দোকানে দোকানে। মোটামুটি বছরে একবার আসছি কুড়িখাই মেলা। কাস্টমার কম আর কি, আগে বেশি হইতো এখন কম, এরপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে।
পুতুল নাচ, সার্কাস, মোটরসাইকেল রেস, নাগরদোলা সহ আছে নানা আয়োজন। শিশুদের পাশাপাশি আনন্দে মেতেছেন বড়রাও। ফুলদানি কিনছি, মাছ কিনছি, বিন্নিদানের খই কিনছি, পরে বাচ্চার ব্যাট কিনছি, বল কিনছি। কুড়িঘাই মেলা তো এটা অনেক পুরানো মেলা, ঐতিহাসিক মেলা, ভালো লাগতেছে, ঘোরাঘুরি করতেছি, অনেক মজা লাগতেছে। উঠেছে বিভিন্ন জাতের বড় বড় মাছ, আর এর মূল ক্রেতা গ্রামের জামাইরাই। রেওয়াজ আছে মেলার বোয়াল মাছ খেলে মুক্তি মেলে বিপদ আপদ থেকে, তাই এই মাছের চাহিদা বেশি। আমাদের এখানে 15-16 কেজি ওজনের মাছ পর্যন্ত আছে, বল এবং আই। শ্বশুর বাড়িতে জামাই মাছ নিয়ে যায়, আবার তারা শ্বশুর বাড়িতে আসলে মাছ নিয়ে যায়, আমরা আবার মাছ দিয়ে দিই, এই আন্তরিকভাবে। আয়োজকরা বলছেন প্রায় 400 বছর ধরে চলে আসা কুড়িখাই মেলা সময়ের সাথে সাথে রূপ নিয়ে সর্বজনীন উৎসবে। এখানে মাঘ মাসে আমাদের কোনো বিয়ে হয় না, এটা বিয়ে হয় মাঘ মাসের আগে অথবা পরে। একটা ঐতিহ্য হলো যে জামাইরা এখানে যখন আসবে তখন জামাইদেরকে শ্বশুর শাশুড়ি সালামি দিবে, সালামি দেওয়ার পরে এখান থেকে যায় মাছ কিনে নিয়ে আসবে শ্বশুরবাড়িতে, তারপর থেকে মাছ খাওয়া স্টার্ট হবে। প্রতি বছর মাঘ মাসের শেষ মঙ্গলবার থেকে শুরু হয় এই মেলা। এই আয়োজনের দোকান বরাদ্দ থেকে পাওয়া টাকা খরচ করা হয় মাজার ও মসজিদের উন্নয়নে। ডিবিসি নিউজ ডেস্ক। 14 ফেব্রুয়ারি দুনিয়া জুড়ে ভালোবাসা বিলানোর এই দিনে চকোলেট বিনিময় করা একটু কঠিন হয়ে যাবে। উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে বেড়ে যাচ্ছে দাম, তাই চকোলেট কিনতে সাধারণ জনের টাকায় টান পড়বে এবার। গত বছরের তুলনায় প্রায় 10 থেকে 20% বাড়বে চকোলেটের দাম। 2024 সালের শুরু থেকে চকোলেটের প্রধান উপাদান কোকোর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে, তারই প্রভাব পড়ছে বাজারে। পশ্চিম আফ্রিকার প্রধান কোকো উৎপাদনকারী অঞ্চলে বছরের পর বছর খারাপ আবহাওয়া এবং কোকো ফুলে শুট ভাইরাস রোগ উৎপাদনকে বাধাগ্রস্ত করেছে। এটি পশ্চিম আফ্রিকায় কোকো উৎপাদনে অর্থনৈতিক ক্ষতির একটি প্রধান কারণ। প্রডিউসার প্রাইস ইন্ডেক্সের তথ্য অনুযায়ী গত 2 বছরে চকোলেট উৎপাদনের খরচ 167% বেশি বেড়েছে, যাতে করে চকোলেটের দাম বাড়িয়েছে খুচরা বিক্রেতারা। বিশ্বের অনেক চকোলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান এই বছরটিকে চ্যালেঞ্জিং মনে করছে। চকোলেট নিয়ে আছে আরও নানা তথ্য। প্রতিদিন উৎপাদনকারী প্রতিষ্ঠান হার্সের 8 কোটি চকোলেট খাওয়া হয়। সবচেয়ে বড় চকোলেট বারের ওজন 12,770 পাউন্ড। সবচেয়ে বেশি কোকো উৎপাদন করে আইভরি কোস্ট, যার 37% চকোলেট তৈরির কাজে ব্যবহার করা হয়। 1950 সাল থেকে জাপানে ভ্যালেন্টাইন ডেতে চকোলেট উপহার দেওয়ার প্রথা শুরু হয় মোরোজফ নামের এক কোম্পানির হাত ধরে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।